আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড। অ্যাপেল ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আইটি সফটওয়্যার সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে অ্যাড প্রোভাইড করা, কিন্তু এই কোম্পানিটার কাজ যে মোবাইলের উপরে যে আপনারা বিভিন্ন অ্যাডস দেখতে পান সেই অ্যাডই হচ্ছে প্রোভাইড করা হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে মূল কাজ। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1098 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 17% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। কোম্পানিটা শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে 16% মতন, কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 552% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 552% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। 19-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5 আগস্ট মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো এখনও 5 বছর হয়নি, কমপ্লিট হয়েছে। তো ওভারঅল আমরা বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6.5 গুণের কিন্তু মতন করে দিয়েছে 5 বছরে। তো একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। আমরা চলে আসলাম কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে প্রথমে ছিল মাইনাসে 5 কোটি, তারপরে হচ্ছে -8 কোটি, তারপরে বেড়েছে মাইনাসটা, তারপরে হচ্ছে -3 কোটি, তারপরে আবার -3 কোটি। তো পরপর কিন্তু মাইনাসে রয়েছে। তারপরে কিন্তু গ্রোথ দেখিয়ে শুরু করলো, অর্থাৎ গ্রোথ দেখাতে শুরু করলো 6 কোটি, তারপরে হচ্ছে 22 কোটি, তারপরে 140 কোটি, তারপরে 168 কোটি, 817 কোটি, 882 কোটি, তারপরে হচ্ছে 914 কোটি। তো পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রোথ রয়েছে প্লাস কনসিস্টেন্সি রয়েছে। তো ওভারঅল আমরা বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের প্রথম এই 4টে বছর মাইনাসে ছিল, তারপরে কিন্তু কোম্পানিটা পরপর কিন্তু গ্রোথ দেখাতে শুরু করেছে এবং কনসিস্টেন্সি দেখাতে শুরু করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়।
তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 919 কোটি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার লং টার্ম বোরিং। তো আমরা কোম্পানিটার চলে আসলাম লং টার্ম বোরিংয়ে, 53 লাখ। তারপরে কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি জিরো, তার মানে লং টার্ম বোরিং জিরো রয়েছে। তার মানে এটা একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে, তো এটা একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং ছিল কত? 2,83,00,000। তারপরে হচ্ছে 0,0,0,0,0, তার মানে হচ্ছে শর্ট টার্ম বোরিংও জিরো রয়েছে। তো শর্ট টার্ম বোরিং আমরা ন্যাচারাল ব্যাপার জানি যে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখানেও দেখতে পাচ্ছি লং টার্ম বোরিং প্লাস হচ্ছে শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু জিরো। তার মানে কোম্পানিটা হচ্ছে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তো কোম্পানিটার কোনো এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে, তো এটা একটা পজিটিভ সাইন। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে 1, তারপরে 2, 7, 9, 14, 10, 114, 34, তারপরে হচ্ছে 485, তারপরে 483, 483 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 367। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখব যে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? ডেটা পাচ্ছি 2014 থেকে আমরা ডেটা পাচ্ছি। তাহলে 2014 থেকে ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে 1 কোটি, তারপরে সেটা গ্রো করে 2 কোটি, তারপরে গ্রো করে 5 কোটি, তারপরে হচ্ছে জিরোতে চলে আসলো, ডাউন পারফরমেন্স করলো, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 9 কোটি, 17 কোটি, 33 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 28 কোটি, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 57 কোটি, 67 কোটি, তারপরে আবার গ্রোথ দেখালো 73 কোটি। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে গ্রোথ রয়েছে, বাট কিছু কিছু জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে। তো এই জায়গাটা একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। আরেকটা এই জায়গাটা কনসিস্টেন্সি ব্রেক করেছে। তা নাহলে ওভারঅল আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল হচ্ছে 11টা বছরের মধ্যে শুধু 2টো বছর হচ্ছে একটা ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কনসিস্টেন্সি ব্রেক করেছে 2 বার, নাহলে ওভারঅল হচ্ছে 11 বারের মধ্যে হচ্ছে 9 বার কিন্তু কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস হচ্ছে গ্রোথ রয়েছে। তো এটাও কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো আমরা নেট প্রফিটের মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছি? কনসিস্টেন্সিও পাচ্ছি, গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 56.92%। FIS আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 14.79%। DIS আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 14.72%। পাবলিক রয়েছে 13.50%। আর আদার্স রয়েছে 0.07%, মানে না থাকার মতন। তো ওভারঅল আমরা বলতে পারি তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রোমোটার হচ্ছে 57%-এর কাছাকাছি, আর FIS আছে 15%-এর মতন, আর DIS আছেও 15%-এর মতন, আর পাবলিক রয়েছে 13 থেকে 13.5%, আর আদার্সরা না থাকার মতন 0.07%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া, বলাই হয়ে গেছে। বেসিক্যালি হচ্ছে এরা হচ্ছে যে মোবাইলের উপরে যে অ্যাড হয়, অ্যাড রিলেটেড এরা হচ্ছে বিজনেস করছে।
তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অলরেডি বলাই হয়ে গেছে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 10.3%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 7.63%। তো সেই হিসাবে কিন্তু ROCE আর ROE হচ্ছে খুব একটা বেশি বেটার পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে অ্যাপেল ইন্ডিয়া লিমিটেডকে আমরা ওভারঅল কোম্পানিটা হচ্ছে একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি কিন্তু সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।